আলাদা স্বাধীন রাষ্ট্র কিভাবে থাকে, এটার সাথে একটা যায় না তো, মানে একটা তো হিস্টোরিক্যালি একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করে, কিন্তু এই কন্ট্রাডিকশন গুলো এই পলিটিক্সকে আমাদের এখানে এস্টাবলিশ করেছে বামপন্থীরা, সিপিবি পার্টিকুলারলি। এবং সিপিবি কখনোই বাংলাদেশের রাজনীতি করে নাই। এই কমিউনিস্ট পার্টি ঐতিহাসিকভাবেই খুবই লো কোয়ালিটির পার্টি, কিন্তু এগুলো আপনারা যদি সিপিবির পলিটিক্সটা পড়েন, এরা কেউই মার্কসের লিটারেচার পড়ে নাই। এরা মার্কসের তাফসির যেগুলো কলকাতায় করছে, ওই তাফসিরটা এখানে করছে। এবং ওই তাফসির গুলো কারা করছে? ব্রাহ্মণরা করছে, জমিদাররা করছে। অতএব ব্রাহ্মণের যে জাতপাতের ভিউ, তার যে অখান ভারত বিজেপির রাজনীতির যে টানেল ভিউ, তার যে সুপিরিয়রিটি, তার যে জমিদারি সিস্টেম, কলোনিয়াল মডেলকে, ব্রিটিশদেরকে দেবদূত বানানো, মুসলমানদেরকে, মোগল এম্পায়ারকে অপর বানানোর যে রাজনীতি, সেই টানেল দিয়ে সে মার্কসের তাফসির করছে এবং এইটা মুসলমানের বাচ্চাদেরকে এখানে বুঝাইছে। তো এই পলিটিক্সের শিকার হতে হয়েছে আমাদের সবাইকে। আর ইন্টেলেকচুয়ালি বিএনপি আওয়ামী লীগ তো ভেরি শ্যালো, তার তো বুদ্ধিভিত্তিক দৈন্য দশা ব্যাপক। এবং এটা তো এখন মঞ্চগুলোতে কে কোন মঞ্চে গিয়ে বক্তব্য দিচ্ছে মনে হচ্ছে, দেখলেই বুঝতে পারছেন যে এত বড় বড় দল গণ অভ্যুত্থান হয়ে গেছে, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিটাই ব্যাখ্যা করতে পারছে না, নতুন প্রেক্ষাপটে সেটাকে রেলেভেন্ট করে রাখতে পারছে না। তো সেই যে ন্যারেটিভের পলিটিক্স যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই জায়গাটা পরিষ্কার না হওয়া পর্যন্ত আমার এই মাটির একটা রাজনীতি, সুবা বাংলার রাজনীতি, নবাবী আমলের রাজনীতি, সুলতানি আমলের রাজনীতি, আমার যে সোনার বাংলার পিরিয়ড, যে এই বাংলা পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চল ছিল, আমার মোস্ট প্রসপারাস টাইম, সেই অংশটাকে ব্যাপারে আমাকে গর্বিত করতে দিচ্ছে না। বলা হচ্ছে মিস্টার বিন দেখছেন, মিস্টার বিনটা শুরু হয় কেমনি দেখছেন না, একটা মানুষ হুট করে ধম করে এরকম পড়ে লাইফের মধ্যে দিয়ে, এবং সে যা যা করে সেটা ইংল্যান্ডে ব্রিটিশ সোসাইটির মানুষরা এগুলো করে না। এটাই তো আইডিয়াটা, থিমটা। আমাদের পুরো মুক্তিযুদ্ধের ন্যারেটিভ, আমাদের বাংলাদেশ রাষ্ট্রের ন্যারেটিভটা দেখবেন ওই হঠাৎ করে 71 সালে একটা রাষ্ট্র ঠুস করে উপর থেকে পড়ে গেছে। আমার কোনো আগের ইতিহাস নাই দেখবেন। আওয়ামী লীগের বয়ানটা দেখেন শুরু হয় 52 সাল থেকে। 52 সালে এটা হয়েছে, 66-এর এই 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, এই তো আওয়ামী লীগের ন্যারেটিভটা, গল্পটা না। এর আগে কি রাষ্ট্র কি 50-60 বছর 80 বছরের রাষ্ট্র হয়? সম্ভব? রাষ্ট্র হইতে হইলে অ্যানথ্রোপোলজি যারা আছেন তারা বলছেন যে মিনিমাম 3000 3.5 বছরের হিস্ট্রি লাগে। ন্যূনতম 500 700 800 বছরের ইতিহাস না থাকলে রাষ্ট্র হয় না, জাতি হয় না। আমার রাষ্ট্রটা হইল কেন? 71 সালে ঠুস করে আমি মিস্টার বিনের মতো পড়ছি। তাহলে আমাকে কে আমার এই ঐতিহাসিক সবচেয়ে গোল্ডেন টাইমের সাথে আমাকে ডিসকানেক্ট করলো কারা? কোন পলিটিক্স, কোন ন্যারেটিভ? এইটা যদি আমাদের এই 24-এর তরুণরা না বোঝে, আগামী দিনে রাষ্ট্র প্রকল্প আবার ব্যর্থ হবে। আমরা আবার দিল্লির প্যাটার্নে ঢুকে যাব। এখনো দেখেছেন না যে কেন বিএনপি 72-এর সংবিধানের ফ্রেম থেকে সে বের হইতে চায় না, অথচ এই ফ্রেমটা জিয়াউর রহমানের রাজনীতির সাথে কন্ট্রাডিক্ট করে, চুপ্পুকে সরাইতে চায় না। সে গণ অভ্যুত্থানকে জুলাই ঘোষণাপত্রে এবং জুলাই সনদের ভিতরে আনতে চায় না, সেটাকে খুব ছোট করে রাখতে চায়। এবং এইটা করার মধ্য দিয়ে যে জাতীয়তাবাদী রাজনীতিটা নষ্ট হয়ে যাচ্ছে, যেটা তো আলটিমেটলি বিএনপি লিড করতেছে, যেটা আমরা বারবার বলছি যে আপনাকে এটা কারেকশন করতে হবে, কারণ এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনীতি সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবাই ক্ষতিগ্রস্ত হবে। অতএব তার দলও তার রাজনীতিটাকে অন করতে চায় না, সে ঘুরে ফিরে খালি তার কেবলা বদলায় চুপ্পুর বাড়ি চলে যেতে চায়, খালি 72-এর বইতে চলে যেতে চায়, তার 106-এর যে মানে এনভেলপ, এই খামের ভিতরে তাকে ঢুকাই দিচ্ছে। অতএব এই রাজনীতিটা হচ্ছে ন্যারেটিভের পলিটিক্সে সে বারবার হেরে যাচ্ছে, এবং এগুলোর মধ্য দিয়ে হচ্ছে বারবার এই আওয়ামী সোকল আওয়ামী বাম, এই দিল্লির আধিপত্যবাদী যে ন্যারেটিভ, এটা স্পেস করে নেয়। এখন এটা বলার মানে যে আমরা বলছি যে বাংলাদেশের সেকুলার লিবারাল ফোর্স থাকবে না? অবশ্যই থাকবে, নিশ্চিত থাকতে হবে। যে আমার রাজনীতির সাথে একমত, অবশ্যই সমস্যা নাই, কিন্তু আমার দিল্লির আধিপত্যবাদের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভটা ভেঙে নতুন বাংলাদেশ পন্থী ন্যারেটিভ, আমার মাটির সাথে আমার 800 বছরের লড়াইকে কানেক্ট করতে হবে। আমি 71 সালে ঠুস করে পইয়া আমরা রাষ্ট্র হইনি, আমার শত শত বছরের লড়াই আছে। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি থেকে শুরু করে আমার শত শত বছরের লড়াই আছে, এবং দিল্লিকে পরাজিত করার লড়াই আছে আমার। যেই মাটি দিল্লিকে পরাজিত করছে, দিল্লির শাসকদেরকে বাধ্য করছে সন্ধি চুক্তি করতে, এবং আমার এই দিনাজপুর এলাকাতে এইখানে ফোর্টের যুদ্ধে সে পরাজিত হয়েছে দিল্লির এম্পায়ার।
এইটা যেই জাতির এত গর্বের, সেই গর্বের প্রত্যেকটা জায়গা থেকে এই জাতির জেনারেশনকে ডিসকানেক্ট করে ফেলছে। হিস্ট্রির ভিতরে কিচ্ছু নাই যে ইতিহাস পড়লে কি হয়, ওরা শহীদ হয়ে গেছে, বীর দাফন কাফন করে পতাকা নিয়ে আগায় যেতে হয়। আই এম প্রাউড অফ দ্য সোলজার্স স্যাক্রিফাইস। বিজয়ী জাতি কোনোদিন বিজয় নিয়ে কান্নাকাটি করে, এইটা আওয়ামী লীগ ছাড়া আর কোন জায়গায় আমরা দেখি নাই। এবং দেখবেন যে ৭১ নিয়ে খালি আওয়ামী লীগের কাটাকাটি, ও তো চোর, ওর মধ্যে হীনমন্যতা কাজ করে। ও কলকাতায় গিয়া সোনাগাছিয়ার ধর্মতলায় তো খাট কাঁপায়া যুদ্ধ করছে। আওয়ামী লীগ তো অস্ত্র ধরে যুদ্ধ করে নাই। আপনারা এমএ মহাইমেন আওয়ামী লীগের এমএলএ ছিল ৭০-এর নির্বাচনে, তার লেখা বই পড়বেন। ঢাকা, আগরতলা, মুজিবনগর ক্যাটাগরিকলি বলছে জমির রাহানরা মারলো কেন? যারা সাংবাদিক ছিল, যুদ্ধটাকে সারা দুনিয়াতে পরিচিত করাইছে। কারণ হলো এই আওয়ামী যে সোনাগাছির মুক্তিযোদ্ধাদের জীবন তিনি তুলে ধরছেন তার ডকুমেন্টারিতে। উনি বলছেন ফাঁস করে দিব এটা, যদি আমার ভাইরা আমি খুঁজে না পাই, শহীদুল্লাহ কাসারের দিক খুঁজে না পাই, তখন সব আকাম কুকাম সব ফাঁস করে দেব। এবং ৩০ তারিখ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তার এই ডকুমেন্টারি ফাঁস করার কথা ছিল, এবং সেই দিন সকালে তাকে ফোন করা হয়েছে। এটা হচ্ছে রিয়েলিটি। আমরা বারবার যেটা বলার চেষ্টা করতেছি যে আমার মুক্তির লড়াইয়ের এই বারবার জায়গাগুলো বোঝা। এখন আমরা বলছি যখন যে রাজনীতিতে বয়ান, এই জায়গাটা কেন জরুরি, প্রশ্ন করতে পারাটা কেন জরুরি। বয়ান বলতে আমরা আসলে বুঝাই না। যারা যারা কোরআন পড়েন তারা জানেন সূরা রহমানে আল্লাহ তাআলা বয়ানের কথা বলছেন না? এখানে মাদ্রাসার ছাত্ররা হয়তো আছেন। বয়ান জিনিসটা আসলে কি? আমরা যে শব্দটা প্রচুর বলি এখন, বয়ান বলতে আসলে আমরা কি বুঝাই? বয়ান বলতে বুঝাই আসলে একটা গল্প। একটা জাতি কিভাবে তৈরি হয়, একটা গল্প লাগে একটা জাতি তৈরি করতে। আপনারা যদি ব্রেভ হার্ট কেউ দেখে থাকেন স্কটিশ ইন্ডিপেন্ডেন্সকে নিয়ে, দেখবেন যে স্কটিশ ইন্ডিপেন্ডেন্সের একটা গল্প আছে, এবং গল্পটা কিভাবে তৈরি হয়। আমার যে লড়াই, শত শত বছরের মুক্তির লড়াই, আজাদির লড়াই, এই গল্পটার অনেকগুলো উপকরণ লাগে। আমরা কোন এই উপকরণগুলোর যোগফলের নাম হচ্ছে বয়ান। এখন বয়ান কোনটা ধরেন, বয়ান হইতে হইতে কি কি উপকরণ লাগে? বয়ান হওয়ার প্রথম উপকরণ হচ্ছে বয়ানে কিছু ব্যক্তি লাগে যারা ওই জাতির হিরো আকারে প্রতিষ্ঠিত হয়, যারা একটা ক্রিটিক্যাল টাইমে লিডারশিপ দেয়। বয়ানের প্রথম উপকরণ ব্যক্তি লাগবে, মনে রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে বয়ান তৈরি করার দ্বিতীয় উপকরণ হচ্ছে ঘটনা। থার্ড হচ্ছে সাল, সময়। ফোর্থ হচ্ছে গল্পটা কিভাবে বলছেন। একটা গল্প অনেকভাবে বলা যায় না? আওয়ামী লীগের লোকরা যারা যুদ্ধ না করে মুক্তিযোদ্ধা, ওরে যখন 5 বছর বয়সে মুক্তিযোদ্ধা ভাতার জন্য ইন্টারভিউ করতেছে, ওরা জিজ্ঞাসা করতেছে অস্ত্র কেন্দ্রে ঢুকতে হয়, তো সে এই নালাটা আছে না যেটা দিয়ে গুলি বাইর হয়, এটার এর দিকে দিচ্ছে, বুকের দিকে দিচ্ছে, দিয়া ওই পাশটা ওই পাশে দিচ্ছে, দিয়া বলছে স্যার এটা এমনি দিতে হয়। বলতেছে গুলি কর, বাট এখন করলে কিন্তু তোর বুকে লাগবে। ব্যাপারটা তাই না? তাহলে এখন হচ্ছে যুদ্ধের গল্পটা কিভাবে বলতেছে তার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে আসলে যুদ্ধ করছে কিনা। তাহলে ৭১ সালকে কিভাবে বলা হচ্ছে, ৭১ সালের যে আওয়ামী লীগের একটা গল্প আছে, আবার ৭১ সালকে বিএনপি কিভাবে বলে। বিএনপির একটা ব্যাখ্যা তাফসীর আছে না ৭১ সালের, যে যখন দেশ নেতৃত্বহীন ছিল, শেখ মুজিব 25শে মার্চের রাতে পালায়া চলে গেছে, প্রধানমন্ত্রী হইতে না পারার ব্যর্থতা মেনে নিতে পারে নাই, দেশের ভিতরে কোনো নেতৃত্ব ছিল না, এই সময় এরকম অকাল অন্ধকারের অমাবস্যার ভিতর থেকে মধ্যরাতে এক অচেনা মেজর এসে মাইকে বললেন যে আই রিভোল্ট। বিএনপির একটা বয়ান আছে না, সারা পৃথিবী তাকায় ছিল যে বাংলাদেশ এখন কি হবে। এই ক্র্যাকডাউনের ভিতরে এসে যে প্রতিবাদ করলেন সেই লোকটার নাম হচ্ছে আমি মেজর জিয়া বলছি, যুদ্ধ হবে। প্রথমবার নিজের নামে ঘোষণা দিয়েছে, তারপরে এবার শেখ মুজিবের নামে ঘোষণা দিয়েছে, এবং সে যুদ্ধ ডিক্লেয়ার করবে। তাহলে এই যে ধারাবাহিকতা, যেটার মধ্য দিয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসাবে আবির্ভূত হলেন, এবং তার নেতৃত্বে ৭৫ পরবর্তী বাস্তবতা যেটা হয়েছে, দিল্লির আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতি, সেই রাজনীতির ফাউন্ডেশন উনি তৈরি করেছেন।
যে দিল্লিকে বাইরে রেখে দেশপ্রেমিক সকল শক্তিকে নিয়ে একটা রাজনীতির ফেনোমেনা তৈরি করতে হবে, এবং সেই ফেনোমেনার ভিতরে সব রাজনীতি থাকবে, একটা মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকবে, সমালোচনা করার ইয়ে থাকবে, অধিকার থাকবে, পত্রিকা থাকবে, চতুর্থ সংবিধান সংশোধনী এবং বাকশাল যা যা করেছে সেগুলো তিনি আন্ডু করলেন। তো এই মুক্তিযোদ্ধার একটা বিএনপির ন্যারেটিভস আছে, আওয়ামী লীগের একটা ন্যারেটিভস আছে, এবং প্রত্যেকটা ন্যারেটিভে দেখবেন কিছু ব্যক্তি আছে যার হিরো আছে, তাই না? আওয়ামী লীগ হলো শেখ মুজিবের ব্যাচে, এবং শেখ মুজিবের বেচতে গিয়া সে অন্য যত নায়ক আছে সবাইকে আবার নাই করে দিয়েছে। তাহলে যে যুদ্ধ করে নাই, যে পালায়া গেছে, যুদ্ধের সময় যে নেতৃত্ব দেয় নাই, তার নামে একটা কাল তৈরি করতে হয়েছে এই যুদ্ধের গল্পটা বানানোর জন্য। এবং এই কারণে দেখবেন যে মুক্তিযোদ্ধা কোন দলে বেশি, আওয়ামী লীগে বেশি না বিএনপিতে বেশি? কোথায়? বিএনপিতে বেশি। প্রতীকধারী, খেতাবধারী মুক্তিযোদ্ধার সংখ্যা যদি দেখেন সেক্টর কমান্ডার থেকে শুরু করে, বিএনপিতে মুক্তিযুদ্ধের সংখ্যা অনেক বেশি। কারণ আওয়ামী লীগ তো মুক্তিযোদ্ধার দল না, এটা হলো ছেসরা টাউট বাটপার ডাকাইতের দল। আমার বাবা তো মুক্তিযোদ্ধা ছিল, এলাকার যত ডাকাতি হয়েছে 71 সালে এর 90% সাথে আওয়ামী লীগের লোক ধরেছিল। এবং আমার বাবার কাছ থেকে শুনছি এলাকার আওয়ামী লীগের ডাকাতদেরকে আইনা গাছের সাথে বাইন্দা পিটাইতো, তখনকার দিনের বিচার ছিল। সোনা দানা চুরি করতো, হিন্দু বাড়িতে ডাকাতি করতো, এগুলো সব আইনা তাদেরকে আবার উদ্ধার করে দিতে হইতো। কিন্তু আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের ব্যবসায়ী দল, এই জন্য তার একটা ব্যবসার ন্যারেটিভস আছে। কিন্তু আরেকটা ন্যারেটিভ হচ্ছে আওয়ামী লীগের আর এক অংশ, সেই অংশ হচ্ছে তাজউদ্দিন আহমেদের, এবং ওই অংশটা আবার আওয়ামী লীগ দেয় না, বলতে চায় না। কিন্তু যুদ্ধের আর একটা বড় ন্যারেটিভের জায়গা হচ্ছে আমাদের সেক্টর কমান্ডাররা যারা ছিলেন, কর্নেল ওসমানী থেকে শুরু করে আমাদের এই যে প্রত্যেকটা মিলিটারি অফিসার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাকি যারা ছিলেন, তারা এই আরেকটা ন্যারেটিভের গল্প তৈরি করেছেন। এখন দুইটা গল্পেরই প্রবলেম হচ্ছে, এই দুইটা গল্পই 71কে ছাপায় যেতে পারে না। দুইটা গল্পের লিমিটেশন হচ্ছে